আমাদের আজকের আলোচনাটা কিন্তু বেশ বেশ মৌলিক একটা বিষয় নিয়ে। আমাদের কাছে জীববিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে কিছু অংশ এসেছে, আর বিষয়বস্তু হলো জীবনের একেবারে মূল ভিত্তি, জিন আর জেনেটিক কোড। ঠিক তাই। আর বিষয়টা কিন্তু আমাদের সবার খুব কাছের। আমরা প্রায়ই তো বলি, ওর চোখগুলো ঠিক ওর মায়ের মতো। বাহ! হ্যাঁ, হ্যাঁ, ওর হাসিটা পেয়েছে বাবার কাছ থেকে। একদম। কিন্তু এই মিলগুলোর পেছনের আসল কারিগরটা কে? কিভাবে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়? আজকের আলোচনার লক্ষ্যই হলো সেই কোডটাকেই ভাঙার চেষ্টা করা। আর আমাদের মিশনটা হলো কোষের নিউক্লিয়াসের গভীরে লুকিয়ে থাকা সেই মাস্টার প্ল্যানটা বোঝা। কিভাবে ডিএনএতে লেখা কয়েকটা রাসায়নিক অক্ষর আমাদের চুল থেকে শুরু করে চিন্তাভাবনা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। ইয়ে। চলুন এই রহস্যময় জগতের গভীরে প্রবেশ করা যাক। হ্যাঁ, তাহলে শুরু করা যাক একেবারে মূল তথ্য ভাণ্ডার থেকে। আমাদের শরীরের সমস্ত নির্দেশিকা, এই যে বিলিয়ন বিলিয়ন কোষ একসঙ্গে কাজ করছে, তার সব তথ্য ঠিক কোথায় জমা থাকে? উৎস বলছে কোষের নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের মধ্যে। ঠিক। ভাবুন তো, আমাদের শরীরের প্রায় 6 ফুট লম্বা ডিএনএ কিভাবে একটা কোষের ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে এঁটে যায়। এখানেই ক্রোমোজোমের কেরামতি। ক্রোমোজোম হলো ডিএনএ আর কিছু বিশেষ প্রোটিন, যাদের হিস্টোন বলা হয়, তাদের দিয়ে তৈরি একটা অসাধারণ প্যাকেজিং সিস্টেম। হ্যাঁ। এই হিস্টোন প্রোটিনগুলো অনেকটা সুতো জড়ানো নাটাইয়ের মতো কাজ করে, যার চারপাশে ডিএনএর লম্বা সুতোটা শক্ত করে পেঁচিয়ে থাকে। তার মানে এই হিস্টোন না খাতরে আমাদের ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে জায়গাই পেত না। মানুষের কোষে তো 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু আমি সোর্সে একটা অদ্ভুত তথ্য দেখলাম, ওফিওগ্লসম রেটিকুলাম নামের একটা ফার্ন উদ্ভিদের নাকি 1260টা ক্রোমোজোম আছে। এর মানে কি ওই ফার্ন আমাদের চেয়ে অনেক বেশি জটিল? এটা একটা দারুণ প্রশ্ন এবং খুব সাধারণ একটা ভুল ধারণা। আসলে ক্রোমোজোমের সংখ্যার সাথে জীবের জটিলতার সরাসরি কোনো সম্পর্ক নেই। তাই নাকি? হ্যাঁ, বরং তথ্যগুলো কিভাবে সাজানো আছে এবং জিনগুলো কতটা কার্যকর সেটাই আসল বিষয়। ওই ফার্নের হয়তো অনেক পুনরাবৃত্তিমূলক ডিএনএ আছে যা আমাদের নেই। আসল খেলোয়াড় কিন্তু ক্রোমোজোম নয়। ক্রোমোজোমে ভেতরে থাকা ডিএনএ অণু। একদম। আর ডিএনএ বললেই তো ওয়াটসন ও ক্রিকের সেই বিখ্যাত ডাবল হেলিক্স বা প্যাঁচানো সিঁড়ির মডেলের কথা মাথায় আসে। হ্যাঁ, ১৯৫৩ সালের সেই যুগান্তকারী আবিষ্কার। তবে এখানে রোজালিন ফ্র্যাঙ্কলিনের কথা না বললেই নয়। তার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি থেকে পাওয়া ছবিগুলোই আসলে ডিএনএর গঠন বুঝতে মূল ভূমিকা রেখেছিল। এই প্যাঁচানো সিঁড়ির রেলিংটা তৈরি হয় শর্করা আর ফসফেট দিয়ে। আর সিঁড়ির ধাপগুলো, সেগুলোই হলো আসল কোড। এই ধাপগুলো তো 4টে রাসায়নিক বেস দিয়ে তৈরি: অ্যাডেনিন বা এ, গুয়ানিন বা জি, সাইটোসিন বা সি, আর থাইমিন টি। এবং এদের মধ্যে একটা খুব নির্দিষ্ট নিয়ম আছে যা শার্গাফের নিয়ম নামে পরিচিত। অ্যাডেনিন মানে এ সবসময় থাইমিন বা টি এর সাথে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে জোড় বাঁধে, আর গুয়ানিন বা জি সবসময় সাইটোসিন বা সি এর সাথে, তবে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে। আচ্ছা, তার মানে জিসি জোড়টা এটি জোড়ের চেয়ে বেশি শক্তিশালী। ঠিক, এই 3টি বন্ড একে বেশি স্থিতিশীল করে তোলে। এই সুনির্দিষ্ট জোড়ই ডিএনএকে তার অবিশ্বাস্য স্থিতিশীলতা দেয়, যা লক্ষ লক্ষ বছর ধরে বংশগতির তথ্যকে প্রায় অবিকৃত রাখতে সাহায্য করে। আচ্ছা, একটা বিষয় পরিষ্কার হচ্ছে না। যদি ডিএনএই মাস্টার প্ল্যান হয় আর সেটা নিউক্লিয়াসের ভেতরে এত সুরক্ষিত থাকে, তাহলে সেই প্ল্যান অনুযায়ী শরীরের বাকি অংশে কাজটা হয় কিভাবে? মনে হচ্ছে সরাসরি ডিএনএ থেকে তো আর প্রোটিন তৈরি হয় না। তাহলে একজন মধ্যস্থতাকারীর দরকার। আপনি একেবারে হেকসিম প্রশ্নটা করেছেন। ডিএনএ হল লাইব্রেরির একটা অত্যন্ত দুর্লভ আর মূল্যবান বইয়ের মতো, যেটা কোনোভাবেই লাইব্রেরির বাইরে নেওয়া যাবে না। ঠিক। যদি কোনো তথ্যের দরকার হয়, আপনি বইটা থেকে দরকারি পাতাটার একটা ফটোকপি করে বাইরে নিয়ে আসবেন। আমাদের কোষ ঠিক এই কাজটাই করে। আর সেই ফটোকপিটাই হলো আরএনএ বা আরএনএ। ঠিক। ফ্রান্সিস ক্রিক এই পুরো তথ্য প্রবাহকে সেন্ট্রাল ডগমা নাম দিয়েছিলেন। তথ্য ডিএনএ থেকে আরএনএতে কপি হয় এবং সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এই ডিএনএ আর আরএনএ আসল বই আর ফটোকপির মধ্যে পার্থক্যটা কি? কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ডিএনএ হল ডবল স্ট্র্যান্ডেড বা দ্বিসূত্রক, ওই প্যাঁচানো সিঁড়ির মতো। আরএনএ সাধারণত সিঙ্গল স্ট্র্যান্ডেড বা একসূত্রক। আচ্ছা। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে,
আরএনএতে থাকে রাইবোজ শর্করা। আর সবচেয়ে বড় পার্থক্য হলো ওই 4টি বেসের মধ্যে। আরএনএতে থাইমিনের মানে টি এর জায়গায় ইউরাসিল বা ইউ নামের একটি বেস থাকে। একদম তার মানে ফটোকপি করার সময় যেখানে টি ছিল সেখানে ইউ লেখা হয়ে যায়। এই কপি করার প্রক্রিয়াটার নিশ্চয়ই একটা নাম আছে। হ্যাঁ, এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএর একটা নির্দিষ্ট অংশ মানে একটা জিন, তার তথ্য মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএতে কপি করা হয়। এই এমআরএনএ মেসেজটা নিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসে, যেখানে প্রোটিন তৈরির কারখানা অর্থাৎ রাইবোজোম অপেক্ষা করছে। বেশ, তাহলে মেসেজটা বা ফটোকপিটা এখন কারখানার ফ্লোরে এসে পৌঁছেছে। এবার এই এমআরএনএতে লেখা কোডটা পড়া হবে কিভাবে? এখানেই তো জেনেটিক কোডের মূল বিষয়টা আসছে। একদম। এবার শুরু হবে ট্রান্সলেশন বা অনুবাদ। এমআরএনএর ওপর লেখা কোডটা হলো একটা ভাষা, আর প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে, যা সম্পূর্ণ অন্য একটা ভাষা। রাইবোজোম হলো সেই অনুবাদক যন্ত্র যা এমআরএনএর ভাষা পড়ে অ্যামিনো অ্যাসিডের ভাষায় অনুবাদ করে। এই কোডটা কিভাবে লেখা থাকে? এটা কি বাইনারি কোডের মতো? বাইনারির চেয়ে একটু জটিল, এটা একটা ট্রিপলেট কোড। ট্রিপলেট কোড? হ্যাঁ, অর্থাৎ পরপর 3টি বেস মিলে একটা শব্দ বা কোডন তৈরি হয়। যেমন এমআরএনএতে যদি AUG এই 3টি বেস পরপর থাকে তাহলে সেটা একটা কোডন, আর প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। 4টে বেস দিয়ে 3 অক্ষরের কতগুলো শব্দ বানানো সম্ভব? 4 টু দি পাওয়ার 3, মানে 64টা। আমাদের শরীরে তো মাত্র 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে বাকি কোডনগুলোর কাজ কি? চমৎকার হিসাব। হ্যাঁ, মোট 64টা কোডন সম্ভব। এর মধ্যে 61টা কোডন ওই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, আর বাকি 3টি UAA, UAG এবং UGA হলো স্টপ কোডন। স্টপ কোডন? হ্যাঁ, এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, বরং এরা প্রোটিন তৈরির প্রক্রিয়া থামিয়ে দেওয়ার সংকেত দেয়, অনেকটা বাক্যের শেষে পূর্ণচ্ছেদের মতো। তার মানে শুরু করার জন্য একটা সংকেত থাকার কথা। অবশ্যই। AUG হল সেই স্টার্ট কোডন। এটি মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে এবং প্রায় সব প্রোটিন তৈরির সূচনা এখান থেকেই হয়। এই জেনেটিক কোডের আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন এটি প্রায় সার্বজনীন। সার্বজনীন? এর মানে হল একটা ব্যাকটেরিয়ার কোষে যে কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, আমাদের কোষেও ঠিক তাই করে। এটা জীবনের এক অভিন্ন উৎসের দিকে ইঙ্গিত দেয়। সোর্স? আরেকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে রিডান্ডেন্সি বা অপ্রয়োজনীয়তা। শব্দটা শুনে মনে হচ্ছে এটা একটা ত্রুটি। ব্যাপারটা ঠিক কি? শব্দটা বিভ্রান্তিকর, কিন্তু এটা আসলে কোনো ত্রুটি নয়, বরং প্রকৃতির একটা অসাধারণ সুরক্ষা ব্যবস্থা বা ফেল সেফ মেকানিজম। এর মানে হলো একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। ও আচ্ছা, যেমন সেরিন নামক অ্যামিনো অ্যাসিডের জন্য 6টি ভিন্ন কোডন আছে। ভাবুন তো, যদি ডিএনএ কপি করার সময় সামান্য একটা ভুল হয়, মানে একটা বেস পাল্টে যায়, এই রিডান্ডেন্সির কারণে কোডন পাল্টে গেলেও অনেক সময় অ্যামিনো অ্যাসিডটা একই থেকে যায়। তার মানে ক্ষতিকারক মিউটেশনের প্রভাব থেকে শরীর রক্ষা পায়? ঠিক। এটা অনেকটা জরুরি অবস্থার জন্য ব্যাকআপ প্ল্যান রাখার মতো। দারুণ ব্যাপার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে জিনের কথা বলছি সেটা আসলে কি? ডিএনএর একটা নির্দিষ্ট অংশ? সহজ কথায়, হ্যাঁ, জিন হল ডিএনএ অণুর সেই নির্দিষ্ট অংশ যার মধ্যে একটা কার্যকরী প্রোটিন বা আরএনএ অণু তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য কোড করা থাকে। গ্রেগার মেন্ডেল যাকে ফ্যাক্টর বলেছিলেন, সেটাই আসলে জিন। এটি বংশগতির ধারক ও বাহক। কিন্তু ইউক্যারিওটিক জীবে, মানে আমাদের মতো উন্নত জীবে, জিনের গঠনটা নাকি আরও জটিল। এর মধ্যে কোডিং এবং নন কোডিং 2 ধরনের অংশই থাকে, এক্সন আর ইন্ট্রন। হ্যাঁ, এবং এখানে কোষের ভেতরের দুনিয়া আরও বিস্ময়কর হয়ে ওঠে। এক্সন হল সেই অংশগুলো যেগুলোতে প্রোটিন তৈরির আসল কোড লেখা থাকে, আর ইন্ট্রন হল মাঝের কিছু নন কোডিং অংশ, যেগুলো সরাসরি প্রোটিনের কোড বহন করে না। আমার একটা প্রশ্ন আছে, যদি ইন্ট্রনগুলোতে কোনো কোডই না থাকে, তাহলে ট্রান্সক্রিপশনের সময় এগুলোকে কপি করারই বা কী দরকার? এটা তো শক্তির অপচয় মনে হচ্ছে। কেন সরাসরি শুধু এক্সনগুলোকে কপি করা হয় না? অসাধারণ প্রশ্ন। প্রথমে বিজ্ঞানীরাও ঠিক এটাই ভাবতেন। ট্রান্সক্রিপশনের পর যখন প্রাথমিক এমআরএনএ তৈরি হয়, তখন তাতে এক্সন এবং ইন্ট্রন দুটোই থাকে।
এরপর এমআরএনএ স্প্লাইসিং নামে একটা অত্যন্ত নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় এবং শুধু এক্সনগুলোকে জুড়ে দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। অনেকটা সিনেমার শুটিংয়ের ফুটেজ থেকে অপ্রয়োজনীয় দৃশ্য কেটে ফাইনাল কাট তৈরি করার মতো। একদম ঠিক উদাহরণ। কিন্তু কেন এই বাড়তি ধাপ? এর কোনো সুবিধা আছে? হ্যাঁ, এর একটা বড় সুবিধা হল অল্টারনেটিভ স্প্লাইসিং। এর মাধ্যমে কোষ একই জিন থেকে ভিন্ন ভিন্ন এক্সনকে আলাদা আলাদাভাবে জুড়ে দিয়ে একাধিক ধরনের প্রোটিন তৈরি করতে পারে। মানে একই জিন থেকে একাধিক প্রোটিন? ঠিক। ভাবুন, এটা অনেকটা একটা রান্নার বইয়ের মতো, যেখানে মূল উপকরণ একই রেখে আপনি কিছু ধাপ বাদ দিয়ে বা যোগ করে বিভিন্ন ধরনের পদ রান্না করতে পারছেন। এই প্রক্রিয়াটা আমাদের জিনের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যেটাকে প্রথমে শক্তির অপচয় মনে হচ্ছিল, সেটা আসলে প্রকৃতির একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত কৌশল। একদম। তাহলে পুরো প্রক্রিয়াটা যদি একবারে ভাবি, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমে ডিএনএ প্যাক করা থাকে, ডিএনএর কার্যকারী অংশ অর্থাৎ জিন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি হয়, যেটাতে এক্সন ইন্ট্রন সবই থাকে। তারপর স্প্লাইসিংয়ের মাধ্যমে ইন্ট্রন বদ দিয়ে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএ সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাহায্যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডের চেইন বা প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিনই আমাদের শরীরের সমস্ত কাজ করে। অবিশ্বাস্য। একদম। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে কোষের গভীরে ডিএনএর 4টি অক্ষরে লেখা একটা সাংকেতিক ভাষা ধাপে ধাপে আমাদের শারীরিক গঠনে, আমাদের অস্তিত্বে রূপান্তরিত হয়। ক্রোমোজোমের প্যাকেজিং থেকে শুরু করে জিনের স্প্লাইসিং পর্যন্ত প্রতিটি ধাপেই প্রকৃতির অসাধারণ বুদ্ধিমত্তা আর দক্ষতার পরিচয় পাওয়া যায়। মূল টেকঅ্যাওয়ে তাহলে এটাই যে ডিএনএ হলো জীবনের মাস্টার ব্লুপ্রিন্ট, যা অত্যন্ত সুরক্ষিত। আরএনএ হলো সেই ব্লুপ্রিন্টের কার্যনির্বাহী কপি বা মেসেঞ্জার, আর জেনেটিক কোড হলো সেই সার্বজনীন ভাষা যা দিয়ে ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটা বোঝা মানে জীবনের একেবারে মৌলিক কার্যপদ্ধতিটাকেই বোঝা। ঠিক তাই। আর এখানে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা ইন্ট্রনের কথা বললাম, যা জিনের ভেতরের নন কোডিং অংশ। কিন্তু উৎস অনুযায়ী আমাদের পুরো জিনোমের একটা বিশাল অংশ, প্রায় ৯৯%। ৯৯%? হ্যাঁ, 98% কোনো প্রোটিনই তৈরি করে না। একসময় বিজ্ঞানীরা একে জাঙ্ক ডিএনএ বা আবর্জনা বলে মনে করতেন। কিন্তু এখন আমরা জানি ইন্ট্রনের মতো এই তথাকথিত জাঙ্ক ডিএনএরও জিন কার্যাবলী নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। হুম। তাহলে প্রশ্ন হল, আমাদের জিনোমের যে বিশাল রহস্যময় অংশটা সরাসরি প্রোটিন তৈরি করে না, তার মধ্যে জীবনের আর কোন কোন গোপন নির্দেশ লুকিয়ে আছে যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি?